এবছরের এসএসসি সমমান পরীক্ষার ফল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে খারাপ হয়েছে। কমেছে গড় পাশের হার ও জিপিএ 5-এর হার দুটোই। বেড়েছে সব পরীক্ষার্থী ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও, কমেছে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিগত সরকারের সময় পরীক্ষার খাতা সেভাবে মূল্যায়ন করা হয়নি। ফলাফল ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা ছিল তাদের পলিসি। তবে এবারের ফল খারাপ মনে হলেও এটাই প্রকৃত ফল। বিস্তারিত ইলিয়াস মাতপুরের রিপোর্টে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় 19,04,086 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। এমনকি এবছর গড় পাশের হারেও বড় ধরনের ধস নেমেছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 68.45% শিক্ষার্থী। গত বছরের চেয়ে পাশের হার কমেছে 14.59%। এমনকি বিগত 16 বছরের মধ্যে এসএসসিতে এটি সর্বনিম্ন ফলাফল। এসএসসিতে পাশের হার 68.04%। জিপিএ 5 পেয়েছে 1,25,018 জন শিক্ষার্থী। দাখিলে পাশের হার 68.09%। মোট জিপিএ পেয়েছে 9,066 জন। কারিগরিতে পাশের হার 73.63%। জিপিএ 5 পেয়েছে 4,948 জন। এবারে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা সঠিক মূল্যায়ন করার মধ্য দিয়ে উঠে এসেছেন মেধাবীরা। এবারের ফল খারাপ মনে হলেও এটিকে ইতিবাচক বলছেন শিক্ষাবিদরা। বিগত সময়ে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, এটা জাতি এবং দেশের জন্য তার ভিত একেবারেই সর্বনাশ করে দেওয়ার একটা প্রসেস ছিল। লেখাপড়া ছাড়া যে জিপি 5 পাওয়া যায় না, লেখাপড়া ছাড়া যে পাশ করা যায় না, তার জন্যই বর্তমানে রেজাল্টটা। এর মাধ্যমে যদিও কিছু ছেলে পেলে দুঃখজনকভাবে হয়তো মনে হচ্ছে যে তারা খারাপ করছে, কিন্তু জাতির জন্য, দেশের জন্য এটা একটা ভালো পজিটিভ দিক। করোনার সময় থেকে এই শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ ঘাটতি রয়েছে, যার প্রভাব পড়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে। এমনটি বলছেন এই শিক্ষাবিদ। কোনো পরীক্ষায় শতভাগ পাশ করা এটা মূল্যায়নের মানদণ্ড হতে পারে না। এবছর যেটা হয়েছে, আপনার প্রশ্নটার মানটা নিশ্চিত করা হয়েছে এবং মূল্যায়নটাও সেভাবেই করা হয়েছে। 33-এ পাস, আপনার সেখানে 30 পেয়েছে, তাকে 30ই রাখা হয়েছে। এইটা যদি হয় তাহলে তো হবেই, কিছু ফেল হবে না, এখানে ফেল সব জায়গায়ই হবে। তো মূল্যায়নটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। ভবিষ্যতে শিক্ষার মান আরও বাড়াতে নিবিড় শিক্ষাদান ও শিক্ষার্থীদের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। দুর্বল শিক্ষার্থীদের আপনার কেমনে এগিয়ে আনা যায়, সেই জন্য আমাদের অভিভাবকদেরও এখানে একটা সমর্থন লাগবে। কোথায় কি প্রবলেম, এটা যদি আমরা সর্বাত্মকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এবং আমরা সবাই যদি সচেষ্ট হই, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে এবং সত্যিকারের মানুষ হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দিনকে দিন ঢাকাগামী ট্রেন শূন্য হয়ে পড়ছে পাবনার ঈশ্বরদী রেল জংশন। এই স্টেশনটি থেকে একের পর এক সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকামুখী ট্রেন, যা চালানো হচ্ছে অন্য রুটে। বাধ্য হয়ে আশপাশের অন্য স্টেশনে গিয়ে ট্রেনে ওঠায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ব্রিটিশ আমলে নির্মিত এই রেলের জংশনের এমন পরিস্থিতিতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা। প্রতিনিধি আলিফ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। একসময় পাবনার ঈশ্বরদী রেল জংশন হয়ে ঢাকায় চলাচল করত আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীর চাপ। ঈশ্বরদী জংশন থেকে প্রতিনিয়ত চলাচল করত হাজারো মানুষ। আসন বরাদ্দ সীমিত হওয়ার পরেও অনেকে আসনবিহীন টিকিট কেটেও যাতায়াত করত এসব ট্রেনে। পর্যায়ক্রমে এ সকল আন্তনগর ট্রেনগুলোর রুট পরিবর্তন করে রেল কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় আরেক আন্তনগর ট্রেন চিত্রা এক্সপ্রেসেরও। পরবর্তীতে আন্দোলনের মুখে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন স্থগিত করা হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন ঈশ্বরদী জংশন দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যায়। তবে যাত্রীরা বলছে, ওই ট্রেনে ভাড়া এবং সময় দুটোই অনেক বেশি লাগায় ট্রেনটিতে ভ্রমণে তেমন আগ্রহ নেই তাদের। ঢাকার গাড়ি আস্তে আস্তে করে সবই একটা একটা করে তুলে নিল। আমরা ট্রেনে যাইতে বেশি পছন্দ করি। ট্রেনটি বন্ধ হওয়ার কারণে ঈশ্বরদীর মানুষের জন্য দুর্ভোগে পরিণত হয়েছে। ঈশ্বরদী রেল জংশন থেকে একের পর এক এভাবে ঢাকামুখী আন্তনগর ট্রেনগুলো সরিয়ে নেয় ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা। তাদের অভিযোগ, আধুনিকতার ছোঁয়া লাগেনি 100 বছরেরও বেশি পুরনো এই রেল জংশনে। উন্নয়ন কাজের নামে বারবার করা হয়েছে অর্থ লোপাট। ঈশ্বরদী থেকে যে সমস্ত ট্রেনগুলো
এখান থেকে প্রত্যাহার করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ঈশ্বরদী হয়ে ঢাকা যাওয়ার জন্য ট্রেন চালু করার দাবি জানাচ্ছি। এই ট্রেনগুলো যদি এখান থেকে চালু করা হয় তাহলে এই উত্তরাঞ্চলের এই অংশের মানুষের একটা দাবি পূরণ হবে বলে আমরা মনে করি। এসব বিষয়ে জানতে রেলওয়ের পাকশি বিভাগীয় কার্যালয়ে যায় মাই টিভি, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউই। পাবনা ঈশ্বরদী ঢাকার মধ্যে সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়েছে যাত্রী ও স্থানীয়রা। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা 100 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র 4 জন চিকিৎসক থাকায় চিকিৎসা সেবায় হিমশিম খাচ্ছে এলাকাবাসী। চিকিৎসক এবং জনবল সংকট থাকায় আল্ট্রাসোনোগ্রাফি, করোনা টেস্ট সহ গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা বন্ধ রয়েছে। লিফট বন্ধ থাকায় 7তলা ভবনে ওঠা নামায় চরম দুর্ভোগে রোগীরা। দ্রুত চিকিৎসক সহ জনবল নিয়োগের মাধ্যমে সংকট সমাধানের দাবি এলাকাবাসীর। প্রতিনিধি কাজী পলাশের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মিফতাক আলী। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রায় 3 লক্ষ মানুষের বসবাস। অত্র এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে 2023 সালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হয়। কিন্তু চিকিৎসক সহ তীব্র জনবল সংকট থাকায় হাসপাতালটির চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। রোগীর সার্ভিসের ক্ষেত্রে 1 নম্বর হলো আমার তেলের বরাদ্দটা পাচ্ছি না। গত 23 অর্থ বছরে ডিসেম্বর পর্যন্ত তেলের বিল পরিশোধ করা হয়, এই পর্যন্ত আর তেলের বরাদ্দ পাওয়া যায় নাই। আমাদের তো সমস্যা হয়, আমাদের রোগী নিচ থেকে উঠতে পারে না, শ্বাসকষ্টের রোগী হয়, আমাদের ম্যান পাওয়ার কম। অপরিচ্ছন্ন 7তলা ভবনে নেই লিফট, জনবল সংকটে করোনা টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি সহ গুরুত্বপূর্ণ পরীক্ষা বন্ধ থাকায় সেবা নিতে আসা রোগীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। মাত্র কোটালীপাড়ায় ডাক্তার আছে 3 জন, আগে 10-12 জন ডাক্তার ছিল, এখন মাত্র 3 জন ডাক্তার। এই 3 জন ডাক্তার কি করে এত রোগী সামলাবে? ডাক্তাররা এখানে আইসে না, কালকে বিকেলে আইসি, এখন তো ডাক্তারই এসে নাই। আর যদি রোগী অসুস্থ নিচে যেই বল, নিচে আমরা রোগী আসতে পারি না, কিভাবে আমরা যাবো? সমস্যার বিষয়টি স্বীকার করে চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগের জন্য আবেদন সাপেক্ষে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কর্মকর্তাদের। 24 ঘন্টা সার্ভিস চালু রাখার জন্য মিনিমাম কিন্তু আপনার ইমার্জেন্সিতে 4 থেকে 5 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসার দরকার। তারপর আউটডোর আছে, তারপর হচ্ছে আপনার ইনডোর আছে, ইনডোরে বোর্ড থাকে। তো আমাদের এখন ডক্টর যারা আছে তারা মানে অমানসিক পরিশ্রম করতেছে, প্রত্যেকে 12 থেকে 18 ঘন্টা করে ডিউটি করে, কারণ এই ডিউটি না করলে তো আপনার হচ্ছে যে ম্যাচ করা যাচ্ছে না। হাসপাতালের 27 জন মেডিকেল অফিসারের মধ্যে কেবলমাত্র 3 জন মেডিকেল অফিসার কর্মরত আছে, এবং এই 3 জন মেডিকেল অফিসারের দ্বারা দিয়ে ওই আউটডোর বহির্বিভাগে এবং জরুরি বিভাগে প্রায় প্রতিদিন 450 রোগীকে সেবা দিতে আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে। দ্রুত চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট সমাধানের মাধ্যমে কোটালীপাড়া উপজেলার প্রায় 3 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মিফতাক আলী, মাই টিভি। দেশে এখনো 5 থেকে 10 ভাগ বোরো ধান কাটা বাকি, ঠিক তেমন সময়ে চালের বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ চাল মোকাম কুষ্টিয়ার খাজানগরে 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে চালের দাম 2 থেকে 60 টাকা বেড়েছে। মিলগুলোতে যেখানে প্রচুর ধান ও চাল মজুদ রয়েছে, ঠিক সেই সময়ে দাম বৃদ্ধিকে অযৌক্তিক মনে করছেন খুচরা বিক্রেতারা ও খাদ্য কর্মকর্তারা। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার খাজানগর মোকাম জুড়ে এখন কর্মচাঞ্চল্য। প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুদ রয়েছে, ট্রাক ভরে নতুন ধানও আসছে। ঈদের আগেও যেখানে মানভেদে সরু জাতের 25 কেজি প্রতি বস্তার দাম ছিল 1680 টাকা থেকে 1720 টাকা, সেই চাল এখন 1820 টাকা থেকে কোনো কোনো মিলে 1900 টাকা দরে বিক্রি হচ্ছে। প্রায় 200 টাকা পর্যন্ত দাম বেড়েছে, যা একেবারেই অস্বাভাবিক। দাম বৃদ্ধির বিষয়টি নানাভাবে ব্যাখ্যা দিচ্ছে চাল কলের সাথে সংশ্লিষ্টরা। অটোরাইস মিল মালিকরা বলছেন, বিগত 2 মাস ধরে প্রচুর ধান কিনছে প্রতিটি মিল মালিক। সব মিল এখন উৎপাদনে রয়েছে। ধানের দাম যেটুকু বেড়েছে তাতে চালের দাম 4 থেকে 5 টাকা বাড়ার কোনো সুযোগ নেই। আসলে মূলত টাকাটা কোথায় থেকে যাবে? যাবে তো ধান চালের উপর থেকে, খাদ্যের উপর থেকে। তো আমরা যে বেশি লাভ দিয়ে যদি টাকা এনে যদি আমাদের ব্যবসা করতে হয়, তাহলে আমাদের একটু সেই বেশি রেটও আমাদের মালের কর্তা করতে হবে। ধানের বাজার যে বৃদ্ধি হয়েছে, চালের বাজার 1 টাকা কেজিতে বাড়ছে। তবে আমি ইতিপূর্বে যে কথা বলছি যে মনিটরিং অব্যাহত রাখতে হবে এবং ধান কার কাছে কী পরিমাণ আছে সেটার ব্যাপারে খুব তদারকি করতে হবে।
এদিকে মিলগেটের দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। খুচরা ব্যবসায়ীরা এভাবে দাম বৃদ্ধির বিষয়টি অস্বাভাবিক মনে করছেন। তাদের প্রশ্ন, এত ধান যাচ্ছে কোথায়? আর অর্ডার দিয়েও চাল পাওয়া যাচ্ছে দেরিতে। ধান যখনই আপনার মিলে চলে আসে তখন চাউলের দাম বেড়ে যায়। তো এটা একটা প্রশ্নবিদ্ধ। আমি সরকারকে বলবো যে সরকার অতি দ্রুত যেন এই চাউলের ব্যাপারে একটা পদক্ষেপ নেয়, যাতে করে চাউলের বাজারটা একটু নিম্নমুখী হয়। সরকার আমদানি বাড়ালে বাজার স্বাভাবিক থাকবে বলে মনে করছেন ভোক্তারা। কর্পোরেট কোম্পানি অথবা বড় বড় মিলার এদেরকে যদি একটু ভালোভাবে মনিটরিং করা হয়, আমার মনে হয় এটা বাজারে ধানগুলো চলে আসবে এবং তারা আবার আমরা সহজলভ্যেই চাউল পাবো ইনশাআল্লাহ। চালের দামটা বাড়ি যাচ্ছে, খালি আমরা কোন দিক যাবো? আমরা তাই যে একটু মনে আর হোক, যাতে দেখার মানুষ আসুক, একটু দাম একটু কমুক। জেলা খাদ্য কর্মকর্তা বলছেন, চালের দাম এতটা বৃদ্ধির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। আসলে আকস্মিকভাবে এই দাম বৃদ্ধির পিছনে আমাদের কাছে ডিমান্ড সাপ্লাইয়ের যে ডিফারেন্সটা, এটাই মনে হয়। এই চাহিদাটা যখন বেশি ক্রিয়েট হচ্ছে তখন একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে ধান কেনার ক্ষেত্রে। এখানে কিন্তু কিছু একটু দাম বৃদ্ধির একটা প্রবণতা আমরা খেয়াল করছি। প্রতিদিন খাজানগর মোকাম থেকে সারা দেশে 150 থেকে 200 ট্রাক পর্যন্ত চাল যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার রক্তাক্ত চুলে গণঅভ্যুত্থানের খবর। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? শেখ হাসিনার এই এক কথাই আওয়ামী লীগ সরকারের পতনের কফিনে যেন শেষ পেরেক ঠুকে দেয়। শিক্ষার্থীদের কটাক্ষ করে দেয় সেই বক্তব্যের প্রতিবাদে মথুরাতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। রচিত হয় সেই ঐতিহাসিক স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গত বছরের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের কটাক্ষ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা না পেলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে। আর এই এক বাক্যে ফুঁসে ওঠে বাংলাদেশ। স্বাধীন বাংলায় নিজেদের ন্যায্য অধিকার চাইতে গেলেই স্বাধীনতা বিরোধী তকমা পাওয়া এ জাতির জন্য নতুন কিছু না হলেও 24-এর লড়াইয়ে রাজাকার উপাধিকে মেনে নেননি তারা। তাৎক্ষণিকভাবে তৎকালীন সরকার প্রধানের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। প্রতিবাদ জানাতে রাত 10টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মধ্যরাতে ঢাবির হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। এ সময় হলের গেটে বাধা দেয় ছাত্রলীগ, কিন্তু তা রুখতে পারেনি শিক্ষার্থীদের স্রোত। হলের গেট ভেঙে কেউ বা তালা ভেঙে বেরিয়ে আসেন দলে দলে। হলের তালা ভেঙে সেই মিছিলে যোগ দেন ঢাবির সবগুলো হলের মেয়েরা। এর আগে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ, মৎস্য ভবন হয়ে হাইকোর্ট এবং 0 পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে যায় শিক্ষার্থীদের অবস্থান। বেলা 1:30টায় 0 পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। বারবার বাঁধার মুখে পড়লেও শিক্ষার্থীদের গণপদযাত্রা এগোতে থাকে বঙ্গভবনের দিকে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তারা। এরপর সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের 12 সদস্যের প্রতিনিধি দল। দাবি মানতে দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। একই দাবিতে 17 জেলায় পদযাত্রা ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশ হয় 14 জুলাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলা। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকা হওয়ায় বরাবরই ভাঙন প্রবণ হিসেবে পরিচিত নদীর তীর ঘেঁষে চলাচলকারী বাহী লাইটার ট্রাক জাহাজ নদী ভাঙনকে আরও ভয়াবহ করে তুলেছে। চৌহালি উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ বিষয়ে একাধিকবার জাহাজ কর্তৃপক্ষকে তীর ঘেঁষে চলাচল না করার জন্য অনুরোধ জানালেও তাতে কোনো কার্যকর পাওয়া যায়নি। ফলে ভাঙনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রবিবার বিকেলে নদী ভাঙন প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গতকাল বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, তারা যেন সুশৃঙ্খল দেশটাকে আবারও বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। বিএনপি নেতা তোফায়েল পাটোয়ারির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, বিএনপি নেতা আলমগীর সরকার, জহির উদ্দিন বাবর সহ আরও অনেকে। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মির্জাপুর এলাকায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লিদের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন রিজভী, ফজল হক মুসল্লি, ইসলাম উদ্দিন, ইসমাইল হোসেন সহ গাজীপুর সদর উপজেলার যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবী দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লক্ষ্মীপুরের জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, সেনাবাহিনী দায়িত্বরত মেজর জিয়াউদ্দিন আহমেদ, পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ। সম্প্রতি দেশে চলমান অস্থিরতায় কতিপয় রাজনৈতিক দল ও বিভিন্ন মহলে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার উপজেলার বাগবের বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিল সমাবেশে উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, যুবদল নেতা আজিজুল হাকিম, ছাত্রদল নেতা শরীফ মিয়া সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, জিয়াউর রহমানের স্ত্রী গৃহবধূ থেকে এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তার সুযোগ্য সন্তান আমাদের 18 কোটি মানুষের পানের স্পন্দন